ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আগ্রহ দেখাচ্ছ পড়াশোনা শেখার জন্য। এবং আমি প্রায় দেখি, কারণ ফেসবুকের পেজ স্ক্রল করলে দেখা যায় যে তোমাদের ক্লাস হচ্ছে, অনেকেই ক্লাস নিচ্ছেন। খুব ভালো দিক যে তোমরা লেখাপড়া শিখছো, অনেক ভালো শেখার স্কোপ পাচ্ছ। ক্লাস সাসপেন্ডেড হওয়ার পরেও তোমরা ঘরে বসে অনেক ক্লাস পাচ্ছ। যাই হোক, আজকে আমার পড়ানোর বিষয় ওভুলেশন, ফার্টিলাইজেশন আর ইমপ্লান্টেশন। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব খুব বেশি, কিছু কিছু চ্যাপ্টারে প্রায়োরিটি থাকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট তাও না, আবার একেবারে কমও না। যে এটা সম্পর্কে জাস্ট বেসিক ধারণাটা থাকা দরকার। এটা তো অনেক জটিল বিষয়, ইমপ্লান্টেশন বলো বা প্রেগনেন্সি। তো খুব সুপারফিশিয়ালি যেটা না হলেই না, সেই জিনিসগুলো সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিব। ওভুলেশনের মেকানিজম, কখন শুরু হয়, একটা মেয়ে কখন তার বাচ্চা থেকে ওভুলেটরি পর্যায়ে আসে। তো সেটা যদি বলি, তো আমরা প্রথমেই বলবো যে পিউবার্টি কি। একটা মেয়ে তার সেই ছোটবেলা থেকে শুরু করে আস্তে আস্তে যে বড় হয়, তার যে সেই মাইলস্টোন, তার মধ্যে একটা পর্যায়ে যখন রিপ্রোডাক্টিভ এইজে যখন সে পা দেয়, এটা অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে কিন্তু শুরু হয়। হ্যাঁ, মানে অ্যাডাল্ট হওয়ার আগেই কিন্তু তার এই ফেজটা চলে আসে। তো প্রথমেই যেটা হয়, রিপ্রোডাক্টিভ যে অর্গান তার যে শুরু, সে প্রথমেই যেটা হয় সেটাকে আমরা বলি পিউবার্টির যে ল্যান্ডমার্ক গুলো, সেই ল্যান্ডমার্কের প্রথম যেটা আসে সবচেয়ে আগে মেয়েদের, সেটাকে বলে থিলার্কি, মানে ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট বাড, নিপল বাড, যেটা থিলার্কি। এই থিলার্কির পরে যেটা আসে সেটা হলো অ্যাড্রেনার্কি বলে, পিউবার্কি, যেটা হলো ডেভেলপমেন্ট অফ পিউবিক হেয়ার। দেন মিনার্কি, এস্টাবলিশমেন্ট অফ মেনস্ট্রুয়েশন। এই ফেজগুলো গ্রাজুয়াল আসতে থাকে। মিনার্কি যেটা, সেটা আমাদের দেশে মেয়েদের 10-11 বছর থেকেই ডেভেলপমেন্টটা শুরু হয়। অ্যাভারেজ এইজ হলো 13 ইয়ার্স। এটা আগে কিন্তু আরো একটু বেশি বয়সী হতো, কিন্তু এখন বাচ্চাদের নিউট্রিশনাল স্ট্যাটাস বা কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে, এখন অ্যাভারেজ এইজ হলো 13 ইয়ার্স। 30 ইয়ার্সে প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয়। এই যে মেনস্ট্রুয়েশনটা শুরু হয়, এতদিন হলো না, এখন হঠাৎ করে এটা কেন হয়? এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলো, জেনেটিক ফ্যাক্টর বলো, এবং অ্যাক্টিভেশন অফ হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, যে হাইপোথ্যালামাসের ফাংশনটা এই সময় শুরু হয়। ঠিক কিভাবে শুরু হয় সেটার কোনো এক্সাক্ট ব্যাখ্যা নাই, তবে এখানে হাইপোথ্যালামিক যে হরমোন, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, সেটা রিলিজ হতে শুরু করে। সেই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনটা পিটুইটারির উপরে কাজ করে, পিটুইটারি থেকে গোনাডোট্রোপিন হরমোন যেটা, সেটাকে রিলিজ করে। এই জন্যই হাইপোথ্যালামিক হরমোনটার নাম হলো গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। তার মানে পিটুইটারি থেকে গোনাডোট্রোপিন রিলিজ করার জন্য সে রেসপন্সিবল, এই জন্য এটার নাম হলো গোনাডোট্রোপিক রিলিজিং হরমোন। পিটুইটারি থেকে যে গোনাডোট্রোপিন আসে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে এফএইচএইচ এন্ড এলএইচ, এই দুটো হলো গোনাডোট্রোপিন। এই এফএইচএইচ এলএইচ আবার কাজ করে ওভারির উপরে। ওভারির উপরে কাজ করে, যে ওভারিয়ান যে ফলিকল থাকে তার উপরে কাজ করে ফলিকুলার জেনেসিস বা ফলিকুলার ডেভেলপমেন্ট করে। ফলিকুলার ডেভেলপমেন্টের সাথে সাথে ওভামও ডেভেলপমেন্ট হয় করে, এটা আস্তে আস্তে ওভাম বড় হতে থাকে, ফলিকল বড় হতে থাকে। দেন একটা ফলিকল ম্যাচিউর হয়, তার মধ্যে একটা ওভাম ম্যাচিউর হয়। এই ম্যাচিউর হওয়ার পরে সে যখন রিলিজ হয়, সেটাই হলো ওভুলেশন। এই ওভুলেশনের টোটাল জিনিসটা হলো হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারি এন্ড ইউট্রাইন অ্যাক্সিস যদি বলি, এই চারটা জিনিসের একটা সমন্বয় থাকে। ওভুলেশনে তখন ইউট্রাসে আবার একটা চেঞ্জ হয়। আমি পরে আসছি, আমি সংক্ষেপে একটু গল্পটা বলে নিই। ইউট্রাসে একটা চেঞ্জ হয়। ইউট্রাসে চেঞ্জ হলে ইউট্রাসে যে চেঞ্জটা হয় সেটা তিনটা ফেজ, একটা মেনস্ট্রুয়াল ফেজ, প্রলিফারেটিভ ফেজ এন্ড সেক্রেটরি ফেজ। এই মেনস্ট্রুয়াল ফেজ যখন মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হয় এবং
তখনই কিন্তু প্রলিফারেটিভ ফেজটাও শুরু হতে থাকে। প্রলিফারেটিভ ফেজে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম প্রলিফারেশন হতে শুরু করে, এখানে গ্ল্যান্ড ভেসেল অনেক কিছু এগুলো প্রলিফারেশন হয়। তারপরে ওভুলেশন হয়ে গেলে হরমোন আসে প্রজেস্টেরন, সেটার জন্য সেক্রেটরি চেঞ্জ হয়। যখন প্রেগনেন্সি না হয় তখন এই সেক্রেটরি চেঞ্জের সময় ভাস্কুলারিটি অনেক বাড়ে, গ্ল্যান্ডুলার প্রলিফারেশন হয়, গ্ল্যান্ডের সংখ্যা প্রলিফারেশনের সময় গ্ল্যান্ডের সংখ্যা যেটা বাড়ে এটা আবার চেঞ্জ হয় সেক্রেটরি ফেজে টু প্রিপেয়ার এন্ডোমেট্রিয়াল বেড, যেখানে বাচ্চাটা বসবে, যার জন্য এটা সেই জাস্ট সফট কুশন লাইক বিছানা এরকম একটা বেড তৈরি করে যেখানে ইমপ্লান্টেশনটা হবে। যখন ফার্টিলাইজেশন হয় না, ফার্টিলাইজ এমব্রয় যখন আসে না, তখন এটা যখন ইমপ্লান্টেশন হয় তখন ব্রেকডাউন হয় না, ধরে রাখে সেই মেকানিজম পরে আসছে কিভাবে, তখন আর ব্রেকডাউন হয় না। কিন্তু যদি ইমপ্লান্টেশন না হয় তখন এই গ্ল্যান্ড ভেসেল সবকিছু ব্রেকডাউন হয়ে মেনস্ট্রুয়েশন হিসেবে আবার বেরিয়ে আসে। এই একটা চক্র। তো এটাই যখন শুরু হয় তখন মিনার্কিতে মেনস্ট্রুয়েশন শুরু হলো। কিন্তু প্রথম দিকে সব মেনস্ট্রুয়েশনগুলো কিন্তু ওভুলেশনের সাথে সম্পর্ক থাকে না। ইনিশিয়ালি প্রথম 1-2 বছর ওভুলেটরি মেনস্ট্রুয়েশন হতে পারে। তখন দেখা যায় যে হাইপোথ্যালামিক পিটুইটারি হরমোনগুলো এত অ্যাপ্রোপ্রিয়েটলি হয় না, কিছুটা ইরেগুলার থাকে, যার জন্য ফলিকুলার ম্যাচুরেশনটা আপ টু দ্য মার্ক হয় না। হয়তো দেখা যায় যে মাঝামাঝি পর্যায়ে হলো, একটা অ্যামাউন্ট অফ এস্ট্রোজেন সে রিলিজ করতে পারলো, তখন সেই এস্ট্রোজেনের জন্য এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন হয়, কিন্তু সেটা যথেষ্ট হয় না এবং ওভুলেশন হয় না দেখে কোনো প্রজেস্টেশনাল ফেজ থাকে না। তখন এই এস্ট্রোজেন যতটুকু এন্ডোমেট্রিয়াম তৈরি করতে পারলো, তারপরে এস্ট্রোজেন লেভেল আর ধরে রাখতে পারে না, সেই পরিমাণ এস্ট্রোজেন থাকে না দেখে একসময় এটা শেডিং হয়ে যায়। এটা হলো অ্যানওভুলার মেনস্ট্রুয়েশন, যেটা শুধুমাত্র এস্ট্রোজেন প্রাইমড এন্ডোমেট্রিয়ামটা শেডিং হয়, এখানে কোনো প্রজেস্টেরন থাকে না। তো মোটামুটি এটা হলো তোমার চক্র। এখন আসলে হোয়াট ইজ ওভুলেশন, আমরা যদি বলি ওভুলেশনের ডেফিনেশন কি, তাহলে rupture of a mature secondary oocyte metaphase to oocyte, that is called rupture and release of rupture of the follicle and release of a secondary oocyte or metaphase to oocyte is called ovulation. তো এখন ওভাম কোথা থেকে আসে, যে আমরা জানি যে একটা মেয়ের যে ওভাম এগ যেগুলো বলি সেগুলো কিন্তু ইন্ট্রাইউটেরাইন লাইফে থাকে। ইন্ট্রাইউটেরাইন লাইফে তার 18 to 22 উইকস এরকম সময় তার ম্যাক্সিমাম এগ থাকে। যে আমরা জানি যে ওভারিতে এই ইন্ট্রাইউটেরাইন লাইফে যে এগুলো তৈরি হয় সেটা ওভামটা একটা সিঙ্গেল সেল দিয়ে সারাউন্ডেড থাকে, যেটাকে আমরা প্রাইমারি ওসাইট বলি। এই প্রাইমারি ওসাইটের সংখ্যা থাকে অজস্র। ইন্ট্রাইউটেরাইন লাইফে ধরা হয় 5 to 7 মিলিয়ন থাকে, এবং কোথাও কোথাও বলে যে পার ওভারি 2.5 মিলিয়ন। যদি পার ওভারি 2.5 মিলিয়ন হয় তাহলে টোটাল হবে 2 ওভারি মিলে 5 মিলিয়ন, কিন্তু জেপকোটে আছে 7 মিলিয়ন থাকবে ইন্ট্রাইউটেরাইন লাইফে। তারপরে যেটা হয় এটা প্রোগ্রামড সেল ডেথ, মানে অটোমেটিক্যালি এই ওসাইটগুলো বা প্রাইমারি ওসাইটগুলো ডিস্ট্রাকশন হয়। এটাকে প্রোগ্রামড সেল ডেথ, যেটাকে বলে অ্যাপোপ্টোসিস এবং অ্যাট্রিশিয়া, এর মাধ্যমে এটা গ্র্যাজুয়ালি ডিস্ট্রাকশন হতেই থাকে ইন্টারভিউশন লাইফে, কোনো উদ্দেশ্যবিহীন ভাবে। মানে এমন না যে কোনো কিছুর ইফেক্টে বা ইনফ্লুয়েন্সে হয় তারা, এটা যেহেতু প্রোগ্রাম করা আছে ভাবে সেট করা আছে যেগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে অ্যাপোপ্টোসিস অ্যাট্রিশিয়া হতে হতে জন্ম পর্যন্ত কিন্তু কোথায় 7 মিলিয়ন, সেখান থেকে মাত্র 2 মিলিয়ন এসে পৌঁছে। যখন একটা মেয়ে জন্মগ্রহণ করে তখন তার ওভারিতে থাকে 2 মিলিয়ন। এটাই আবার এই অ্যাট্রিশিয়া এবং অ্যাপোপ্টোসিস কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা হতেই থাকবে, কোনো কিছু এটাকে বন্ধ করতে পারবে না। এটা বরঞ্চ বন্ধ করতে পারবে না, বরঞ্চ অ্যাগ্রাভেট করতে পারে। এই অ্যাট্রিশিয়া অ্যাপোপ্টোসিসের অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে আফটার বার্থ অনেক অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে, যেটা যে আমরা যদি কেমোথেরাপি দেই, রেডিওথেরাপি দেই, তাহলে কিন্তু এগুলো আরো বেশি এই অ্যাট্রিশিয়াটা ত্বরান্বিত হয়, আরো বেশি এগুলো এক্সজস্টেড হয়ে যায়।
সেটা বাদেও কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ছাড়াও অটোমেটিক্যালি এটা কমতে থাকবে, কমতে কমতে যখন সে মিনার্কিতে পৌঁছায় তখন মাত্র 4 লাখ এগ থাকে। এই 4 লাখ এগ তার হোল রিপ্রোডাক্টিভ লাইফে থাকে। সেটা হলো তার সে 13 বছর থেকে ধরো 52 ইয়ার্স মানে মেনোপজ পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে এই 4 লাখ এগ থেকেই তার ওভুলেশন গুলো হবে এবং অন অ্যাভারেজ বলা হয় 450 থেকে 500 ওভুলেশন একটা মেয়ের লাইফ টাইমে হতে পারে। এখন কি হয় যে এটাতে দেখো যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন আসে, যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যেটা বললাম, এটা পিটুইটারি কে স্টিমুলেশন দেবে। এই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যেটা আসে সেটা কিন্তু কন্টিনিউয়াস না, একটা পালসেটাল ফ্যাশনে আসে। এখান থেকে হাইপোথ্যালামাস থেকে একটা পালসেটাল ফ্যাশন রিলিজ হয়, এসে সে পিটুইটারিকে স্টিমুলেট করবে। পিটুইটারি থেকে যে দুটো গোনাডোট্রোপিন, সেটা একটা হলো এফএইচএইচ আর একটা হলো এলএইচ। এই এফএইচএইচ এবং এলএইচ এর জন্য এদের পালস কিন্তু আবার একরকম না। দেখা যায় যে কোনোটা আসে 90 মিনিটস পর পর আসে, আবার কিছু পালস আসে 120 মিনিটস পর পর। দেখা যায় যে এফএইচএইচ এর জন্য 90 মিনিটস পর পর একটা পালস আসবে, এলএইচ এর জন্য 120 মিনিটস পর পর একটা পালস আসবে। এই পালসেটাল ফ্যাশনে আসার পরে পিটুইটারি সেটাতে রেসপন্স করে। সে বুঝে যে হ্যাঁ আমার এটা যে আসবে একদম লাগাতার আসবে না, এটা আসবে থেকে থেকে আসবে। এই থেকে থেকে আসাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সেন্সটা তার থাকা জরুরি। যদি থেকে থেকে না আসে, লাগাতার আসে, তাহলে কিন্তু পিটুইটারি রেসপন্স করবে না। কাজে এই পালস মেকানিজমে আসার পরে সে রিলিজ করবে। রিলিজ করে দুটো হরমোনেরই কাজ হলো ওভারির উপরে। ওভারিতে এই যে ফলিকল গুলো পারসিস্ট করলো, প্রতি মাসে এটা একটা নির্দিষ্ট সংখ্যক রিক্রুটমেন্ট হয়। সেটা ডিপেন্ড করে, সব মহিলাদের কিন্তু একরকম হয় না। এটা 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা লো, একটা অ্যাভারেজ, একটা হাই। নাম্বার অফ এগো ভ্যারি করে, সব মহিলাদের একই রকম যে নাম্বারিংটা বললাম একই রকম থাকে না, কারো কম থাকে, কারো অ্যাভারেজ, কারো বেশি থাকে। যাদের কম থাকে তাদের রিক্রুটমেন্টও একটু কম হয়, যাদের অ্যাভারেজ থাকে তাদের অ্যাভারেজ, যাদের বেশি থাকে তাদের বেশি। এখন এই রিক্রুটমেন্টটা হয় কিন্তু 1500 থেকে 2000 এগের মতো একটা মাসে রিক্রুটমেন্ট হতে পারে। তো এই যে এই সংখ্যক রিক্রুটমেন্ট হলো, ওভুলেশন কিন্তু একটাই হবে, তাহলে বাকিগুলো কোথায় যায়? পরে ফিগার আছে আমি দেখাবো। এই যে রিক্রুটমেন্ট হলো, এদের উপরে ফলিকুলার স্টিমুলেশন হরমোন কাজ করলো। এখন অনেকগুলো এগ যখন রিক্রুটমেন্ট হয়, আর এফএইচএস হলো ওদের খাবার। এফএইচএস যদি খাবার বন্টনটা সবার উপরে একরকম না হয়, তাহলে সবাই গ্রো করবে না। এই ফলিকুলার একটা গ্রোথ আবার 2টা ফেজ আছে, একটা হলো এফএইচএস ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো এফএইচএস ডিপেন্ডেন্ট। এফএইচএস ইন্ডিপেন্ডেন্ট যেটা, সেটা হলো এফএইচএস ছাড়াই তারা একটা পর্যায় পর্যন্ত গ্রো করতে পারে। ফলিকুলার সাইজ 4 মিলিমিটার হওয়া পর্যন্ত সে গ্রো করতে পারে, এই পর্যন্ত কোনো এফএইচএস দরকার করে না। তারপরে তার এফএইচএস দরকার। এখন তারপরে যখন এফএইচএস দরকার, সে যদি সব ফলিকেল মিলে যতটা এফএইচএস দরকার ততটা যদি না আসে, তাহলে সবাই ভাগে একরকম পাবে না। তখন হয় কি, যে ভাগে বেশি পেলো সে গ্রো করলো, যে পেলো না সে তাহলে গ্রো করতে পারলো না, সে অ্যাট্রিশিয়া হয়ে যাবে। যে পেলো সে যে গ্রো করলো, আস্তে আস্তে সে বড় হচ্ছে। যে পায় সে তেলে মাথায় তেল দেওয়ার মতো অবস্থা, যে একটু বড় হয় সে পিটুইটারি থেকে যত এফএইচএস আসবে ততটুকু পুরোটাই প্রায় সে নিয়ে নিতে চাবে, এবং নিবেও তাই না? তার ক্ষমতা তখন বেশি। তার যখনই ফলিকুলার সাইজটা একটু বড় হয়, ফলিকুল যেটা বললাম যে প্রতিটা ফলিকুল ওই সাইডটা যে সেল লেয়ার সারাউন্ডেড থাকে ওটা মাল্টিপ্লাই করতে থাকে, গ্রানুলোসার সেল লেয়ার, সেটা এফএইচএস এর ইফেক্টে মাল্টিপ্লিকেশন হয়, অনেকটা লেয়ার হয়। তার বাইরে থাকে থিকার সেল লেয়ার, সেগুলো মাল্টিপ্লাই থাকে। এই গ্রানুলোসার সেল লেয়ারের মধ্যে এস্ট্রোজেন সিনথেসিস হয় এফএইচএস এর ইফেক্টে। এখানে এস্ট্রোজেন হলো, এস্ট্রোজেন আবার এর মধ্যে অনেক রিসেপ্টর তৈরি করে এফএইচএস এর। কাজে সে অনেক রিসেপ্টর থাকার জন্য সে আরো বেশি এফএইচএস নিতে পারে। কাজে পিটুইটারি থেকে যা আসে, যে গ্রোয়িং ফলিকেল যে একটু বড়, তার ভিতরে অনেক বেশি রিসেপ্টর থাকার জন্য সেই নিয়ে নেয়। বাকিগুলো না পাওয়ার জন্য তারা কিন্তু অ্যাট্রিশিয়া হয়ে যায়। কাজে নাম্বার যতই হোক, 1000, 1500, 2000 যাই হোক, তখন একটা ফলিকেল গ্রো করে, সেটাকে বলে ডমিনেন্ট ফলিকেল। এই ফলিকেলটা বড় হতে থাকলে এর ভিতরে উসাইডটাও ম্যাচিউর হতে থাকে আস্তে আস্তে। যখন ফলিকেল বড় হয়, এই ফলিকেলের যে গ্রানুলোসার সেল থেকে এস্ট্রোজেন রিলিজ হয়। সেই এস্ট্রোজেন একটা পর্যায়ে সেই ফলিকুলার সাইজ যখন আস্তে আস্তে বড় হতে 17-18 মিলিমিটার হয়, তখন আমরা সেটাকে ম্যাচিউর ফলিকেল বলবো।
যখন বড় হয় তখন যে এস্ট্রোজেনটা রিলিজ হয়, সেই এস্ট্রোজেন তখন দুটো কাজ করে। একটা কাজ করে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স পাঠায় টু স্টপ ফার্দার সেক্রেশন অফ ফিচেস, আর হলো পজিটিভ ইনফ্লুয়েন্স পাঠায় টু রিলিজ এলএইচ। তাহলে যখন এস্ট্রোজেন বাড়তে থাকে তখন, কারণ পিটুইটারি থেকে যদি কন্টিনিউয়াস এফএসএস আসতে থাকে, আমাদের একটা পর্যায়ে তাকে থামাতে হবে। সে যদি কন্টিনিউয়াস দিতেই থাকে তাহলে কি হবে, ফলিকেল গ্রো করতে করতে আরো হয়তো নাম্বার 2-1টা আরো বেশি চলে আসবে, তখন এটা ইমব্যালেন্স হয়ে যাবে। যার জন্য তখন এফএসএস কে সেটা যে আমার আর দরকার নেই, আমার ফলিকুলার সাইজ যা দরকার বা যে কটা দরকার মনে হয়ে গেছে, আমার আর এফএসএস দরকার নেই। তখন হাইপোথ্যালামাসে একটা স্টিমুলেশন যায়, তোমার হাই এস্ট্রোজেন, সে হাইপোথ্যালামাসকে একটা নেগেটিভ ইম্পালস পাঠায় যে আমার আর এফএসএস দরকার নেই। তখন হাইপোথ্যালামাস থেকে সেই যে গনোট্রপিন রিলিজিং হরমোন যেটা আসার কথা সেটা কমে যায়। আবার ওদিকে একটা পজিটিভ ইম্পালস পাঠায় যে এলএইচ দরকার, তখন এলএইচ এর জন্য এলএইচটা রিলিজ বেশি হয়, এলএইচ এর জন্য ইম্পালস যায় এবং এলএইচ রিলিজ হয়, তখন সেটাকে বলে এলএইচ সার্জ। এলএইচ সার্জটা হলেই এই এলএইচ এসে তোমার ফাইনাল ম্যাচুরেশন অফ ফলিকল, ফলিকলটা যতটুকু ম্যাচুর হলো এর কিছুটা বাকি থাকে। বিশেষ করে যে উসাইডটা বললাম যে প্রাইমারি উসাইড, সেই যে ডিভিশন হলো, আমরা জানি উসাইড হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম বিয়ার করে স্পার্মতে, তাই না? একটা স্পার্ম এবং ওভাম মিলে যখন মিলবে তখন তারা ডিপ্লয়েড হবে। তো যে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, এখানে একটা তোমার মেয়োটিক সেল ডিভিশন হয়। মেয়োটিক সেল ডিভিশন হয়ে ফার্স্ট মেয়োটিক ডিভিশনের যে প্রোফেজ, সে প্রোফেজের ডিকটাইটিন স্টেজ ও ডিপ্লোটিন স্টেজ যেটা বলে, সেই স্টেজে এসে আর ফার্দার স্টেজগুলো আসে না, মেটাফেজে সে ঢুকে না, ওইখানে সে অ্যারেস্ট হয়ে থাকে। দিস ইজ দ্য নর্মাল মেকানিজম। প্রতিটা এগেরই ফার্স্ট মেয়োটিক ডিভিশনের ডিকটাইটিন স্টেজে এসে সে হল্ট হয়ে থাকে, ফার্দার ডিভিশন আর হয় না। এখান থেকে এলএইচ এসে এই মেয়োসিসটাকে রিজাম্পশন করে, তার যে মেয়োটিক ডিভিশন যে বন্ধ হয়ে আছে সেটাকে ব্যাক করে। এখানে কিছু মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স বলে জিনিস আছে যেটা এটাকে বন্ধ করে রাখে, সেই জিনিসটার উপরে এলএইচ কাজ করে, ওটাকে কাজ করতে দেয় না। এলএইচ এসে এই মেয়োসিসকে ফিরিয়ে আনে এবং ফলিকেলটা ফাইনাল ম্যাচুরেশন করে, করার ফলে ফলিকেলটা একসময় রাপচার হয়ে ওভামটা বের হয়ে যায়। তাহলে এইটা হলো টোটাল হাইপোথ্যালামাস এন্ড ওভারিয়ান যে সাইকেলটা। এরপরে ফলিকেলটা বের হয়ে গেল, ওভামটা বের হয়ে গেল, এটা হলো ওভুলেশন। ওভাম যখন বের হয়ে যায় তখন প্রজেস্টেরন হরমোনটাও তো শুরু হয়, প্রজেস্টেরন রিলিজ, একই গ্রানুলোসার সাথে প্রজেস্টেরন রিলিজ শুরু হয়। এই প্রজেস্টেরন ওখানে লুটিনাইজেশন বলে, যে গ্রানুলোসার সেলগুলো আছে সেই সেলগুলোকে লুটিনাইজড করে, এইটাকে বলে কর্পাস লুটিয়াম। তখন এই লুটিনাইজ থাকার জন্য এটাকে বলে কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম থেকে তখন এই কর্পাস লুটিয়াম যদি প্রেগনেন্সি হয় তখন কর্পাস লুটিয়াম থেকে তোমার একটা হরমোন বের হয় যেটা হলো এইচসিজি। আর যদি প্রেগনেন্সি না হয় তখন সেটা তোমার প্রেগনেন্সি যদি না হয় এটা আস্তে আস্তে না, সরি, যখন ইমপ্লান্টেশন হয় যখন, তখন ট্রোপোপ্লাস্টিক সেল থেকে এইচসিজি হয়। এইচসিজি কর্পাস লুটিয়ামটাকে বাঁচায় রাখে। আর যদি প্রেগনেন্সি না হয় তখন এইচসিজি না পাওয়ার জন্য কর্পাস লুটিয়ামটা রিগ্রেস করে। কর্পাস লুটিয়াম থেকেও আমার হরমোন আসে দুটো, এস্ট্রোজেন প্রজেস্টেরন, দুটোই কর্পাস লুটিয়াম থেকে আসে, কারণ ওখান থেকে তো আসছিল, গ্রানুলোসার সেল থেকে আসছিল। এখন তার নামকরণ হলো কর্পাস লুটিয়াম, এখান থেকে এস্ট্রোজেন প্রজেস্টেরন আসে। কিন্তু যদি প্রেগনেন্সি হয় তাহলে ট্রোপোপ্লাস্টিক টিস্যু থেকে আসে এইচসিজি, যে বিটা এইচসিজি বলে, সেই এইচসিজিটা কর্পাস লুটিয়ামটাকে বাঁচিয়ে রাখে, তখন সে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি হয়। আর যদি প্রেগনেন্সি না হয় তাহলে কর্পাস লুটিয়ামটা ডাই আউট হয়ে যায়। এখন নেক্সট আসো, যে যেটা বলে ফেলছি যে কতগুলো এগ থাকে। আচ্ছা, এই এগগুলো এখানে দেখানো হয়েছে যে নাম্বার অফ এগ এবং মেনোপজের সময় তার এটা যে একদম শেষ হয়ে যায়, সেটা 3টা ক্যাটাগরিতে ওমেনদের, এটা লো, এটা অ্যাভারেজ, এটা
হাই এগ কন্টেন্ট যাদের আছে, যাদের এগ কন্টেন্ট হাই তাদের মেনোপজ কিন্তু একটু দেরি করে হয়, যাদের এগ কন্টেন্ট কম তাদের মেনোপজ আর্লি হয়, যাদের মাঝামাঝি তাদের মেনোপজটা মাঝামাঝি বয়সে হয়। একটু জাস্ট যেটা রাখার জন্য। এখন এখানে দেখো যে এই হলো সেই প্রিমোডিয়াম ফলিকেল, তারপর প্রাইমারি সেকেন্ডারি ফলিকেলের নাম হলো প্রিমোডিয়াল ফলিকেল, উসাইট হলো প্রাইমারি উসাইট আর ম্যাচিওর উসাইট হলো সেকেন্ডারি উসাইট। ফলিকেলটা প্রিমোডিয়াল ফলিকেল, প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল, দেন অ্যান্ট্রাল, প্রিএন্ট্রাল, অ্যান্ট্রাল। যে অ্যান্ট্রাল ফলিকেল হলো যে ফলিকুলার সেল থেকে ফ্লুইড রিলিজ হয়, তখন একটা ক্যাভিটেশন হয়, যার জন্য সেটাকে অ্যান্ট্রাল ফলিকেল বলে। এখন যেটা বলে আসলাম এতক্ষণ যে রিক্রুটমেন্ট হলো, রিক্রুটমেন্ট পরে একটা গ্রুপ সিলেকশন হয়, আর বাকি আস্তে আস্তে দেখো যে কতগুলো ছিল সেখান থেকে কমতেছে, কিন্তু 6টা তারপরে 4টা হলো, এখান থেকে আবার এই যে অ্যাট্রিশিয়া আস্তে আস্তে কিছু কিছু অ্যাট্রিশিয়া হয়ে যাচ্ছে, এবার 3টা হয়তো এফএসএস পেলো, সেখান থেকে আবার একটা অ্যাট্রিশিয়া হয়ে গেল, তারপর 2টো আছে, কারণ এটা একটু বড় হলো, এখান থেকে এই 2টার মধ্যে একটা অ্যাট্রিশিয়া হলো, আরেকটা থাকলো, সে যেহেতু রিলেটিভলি ছোট, সে দেখা গেলো যে এফএসএস বেশি নিতে পারলো না, এই ডমিনেন্ট ফলিকেল সে বেশি নিল, তারপরে এও অ্যাট্রিশিয়া হয়ে গেল, পরে এই একাই বড় হয়ে সেটা ম্যাচিউর ফলিকেলটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকেল। তাহলে প্রিমোডিয়াল ফলিকেল হলো ম্যাচিউর ফলিকেল, তারপরে প্রিএন্ট্রাল, অ্যান্ট্রাল, প্রাইমারি সেকেন্ডারি, প্রিএন্ট্রাল, অ্যান্ট্রাল, ফাইনালি ম্যাচিউর ফলিকেল গ্রাফিয়ান ফলিকেল। এরই মধ্যে পাশাপাশি উসাইটটা যখন ম্যাচিউর হয়, সেই প্রাইমারি উসাইট থেকে আস্তে আস্তে সেকেন্ডারি উসাইটে যখন চলে আসলো, যেটা ওভুলেশন হয় মেটাফেজ 2 স্টেজে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি উসাইট। সে ওভুলেশনের আগে এলএইচ এর জন্য সে ফার্স্ট মেয়োটিক ডিভিশনটা কমপ্লিট করে ফেললো, ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট করে সে সেকেন্ড মেয়োটিক ডিভিশন, ফার্স্ট মেয়োটিক ডিভিশন প্রোফেজটা কমপ্লিট করে ফেললো, প্রোফেজটা কমপ্লিট করে সে মেটাফেজে ঢুকলো, মেটাফেজে ঢুকে মেটাফেজ 2 স্টেজে আবার এখানে অ্যারেস্ট হয়ে থাকে, এই মেটাফেজ 2 স্টেজে সে ওভুলেশন হয়, হওয়ার পরে মেটাফেজ 2টা কমপ্লিট হয়, যদি সে স্পার্ম পায় এবং ফার্টিলাইজেশন হয়, তাহলে সে মেটাফেজ 2 কমপ্লিট হয়ে সেকেন্ড মেয়োটিক ডিভিশনে ঢুকে যায়। কাজে এক একটা স্টেজে এসে সে হল্ট হয়ে থাকে। আচ্ছা, এখানে ওইটাই বলা হলো যে রিক্রুটমেন্ট, সিলেকশন, ডমিনেন্স এন্ড ওভুলেশন। প্রাইমারি যেটা বললাম যে ফেজ ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যেখানে কোনো ফেজ দরকার হয় না, তারপরে এফএসএস ডিপেন্ডেন্ট, প্রথমে রেসপন্সিভ হয়, তারপরে এই পর্যায়ে এসে এফএসএস ছাড়া ওভুলেশন হবে না। কাজে যে সমস্ত মেয়েদের দেখা গেল যে এই পর্যন্ত ডেভেলপমেন্ট হয়ে আর কোনো এফএসএস পায়নি, যাদের ডেফিসিয়েন্সি থাকে, কোনো কারণে যদি হাইপোথ্যালামাস ডিজিজ থাকে বা পিটুইটারি ডিজিজ থাকে, হাইপোথ্যালামাস থেকে ইম্পালস এলো না পিটুইটারিতে, বা ইম্পালস এলো পিটুইটারি নিজেই অসুস্থ, সে গণরূপে দিতে পারলো না, তাহলে এফএসএস যদি না থাকে তখন কোনো ওভুলেশন তার হবে না। অথবা যদি অ্যাবনর্মাল থেকে, যেমন পিসিও একটা ডিজিজ আছে যেখানে একটা অ্যাবনর্মাল মেটাবলিক ডিরেঞ্জমেন্ট থাকে, হরমোনাল অ্যাবনর্মালিটিস থাকে, সেখানে যেমন এরকম সাফিসিয়েন্ট এফএসএস না আসার জন্য ম্যাচুরিটি হয় না, অথবা অ্যান্ড্রোজেন এক্সেস থাকে, সেজন্য ফলিকুলার ম্যাচিউর হতে পারে না। তাহলে এফএসএস যদি ডিপেন্ডেন্ট অবস্থায় যদি না পায়, তাহলে সে ম্যাচুরেশন হবে না, ওভুলেশনও হবে না। আচ্ছা, এটা দেখানো হলো যে ফলিকুলার ফেজে সিলেক্টেড, এটা ম্যাচিউর হলো, ওভুলেশন হলো, ওভুলেশনের পরে যেটা বললাম যে কর্পাস লুটিয়াম হলো, এই কর্পাস লুটিয়ামটা যখন অ্যাট্রিশিয়া হয় তার আগে এটাকে বলে কর্পাস অ্যালবিকাস, তারপরে এটা অ্যাট্রিটিক হয়ে যায়। এই কর্পাস লুটিয়ামই যদি প্রেগনেন্সি হয় তখন এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। যদি প্রেগনেন্সি হয় তখন এটাকে বলে কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রেশন, যদি প্রেগনেন্সি না হয়। যখন এরপরে অ্যাট্রিশিয়া যায়, যদি প্রেগনেন্সি হয় তখন সেটাকে বলে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। এটা দেখানো হলো যে এলএইচ আসার পরে যখন এলএইচ সার্জ হয় তখন অনেক প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়ে ভেসোকনস্ট্রিকশন করে, ভেসোকনস্ট্রিকশন পরে ইস্কেমিয়া হয়, ইস্কেমিয়া হয়ে এই জায়গাটা একটু নেক্রোজড হয়ে যায়, তখন সেটা ফেটে যায়। কারণ একটা হেলদি টিস্যু যদি থাকে, হেলদি টিস্যু তো রাপচার হবে না, তো ওকে ইস্কেমিক করে, ইস্কেমিক নেক্রোসিস করে তারপরে সে রাপচার হয়, যেটা ওভুলেশন হলো। দিস ইজ ওভুলেশন। এখন ইউট্রাসিস কি চেঞ্জ হয়, এই যে বললাম যে এটা সিনক্রোনাইজড, একই সাথে পাশাপাশি চলতে থাকবে। যখনই এই যে প্রলিফারেটিভ ফেজে, এই প্রলিফারেটিভ ফেজের জন্য রেসপন্সিবল এস্ট্রোজেন, যেটা এটাকে বলে 2 সেল 2 গোনাডোট্রোপিন
থিওরি, যেটা হলো 2 gonadotropin FHA LH আর 2 সেল হলো গ্রানুলোসার সেল আর থিকা সেল। গ্রানুলোসার সেল থেকে তোমার এস্ট্রোজেন রিলিজ হবে, থিকা সেল থেকে LH হয়। থিকা সেলে মেইনলি LH is responsible for synthesis of androgen, আউটার লেয়ারে যে সেলগুলো থাকে ফলিকুলার, সেটা হলো থিকা সেল। তো ওখান থেকে তোমার LH রিলিজ হবে, LH অ্যান্ড্রোজেন সিনথেসিস করবে। এই অ্যান্ড্রোজেনটা আবার ট্রান্সফার হয়ে গ্রানুলোসার সেল আসে, সেখানে এসে অ্যারোমাটাইজেশনের মাধ্যমে অ্যান্ড্রোজেন থেকে এস্ট্রোজেন হয়। জাস্ট এইটুকু জেনে রাখো যে এস্ট্রোজেনের প্রিকারসর কিন্তু অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন গ্রানুলোসার সেল এসে অ্যান্ড্রোজেন থেকে সে কনভার্ট হয়ে এস্ট্রোজেন হয়। তো এই যে এস্ট্রোজেন ফলিকুলার ডেভেলপমেন্টের সাথে সাথে গ্রানুলোসার সেল মাল্টিপ্লাই হলো, অনেক বেশি অ্যান্ড্রোজেন থেকে অনেক বেশি এস্ট্রোজেন হলো, সেই এস্ট্রোজেন এসে এন্ডোমেট্রিয়ামকে proliferate করতে থাকবে। So it is called proliferative phase. এই proliferative phase চলতে চলতে 14 plus minus 2 days সময় যদি 28 days সাইকেল যার থাকে, 14 plus minus 2 days, আমরা 14 ডেজই ধরি, যে 14 ডেজে তার ওভুলেশন হয়ে গেল। ওভুলেশন হলেই সে সেক্রেটরি ফেজে ঢুকলো, এই সময় প্রজেস্টেরন রিলিজ হতে থাকলো। যখনই সে কর্পাস লুটিয়াম হলো, কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন, গ্রানুলোসার সেল থেকে প্রজেস্টেরন রিলিজ শুরু হলো। তাহলে সেই প্রজেস্টেরন এবং এস্ট্রোজেন দুটো তখন কনকমিটেন্টলি কাজ করতে থাকবে, আরো বেশি থিকেন করবে। যে মিনিস্ট্রেশন সময় শেডিং হয়ে এন্ডোমেট্রিয়াল থিকনেস কমে গেল, অনেক কমে গেছিল, সেটা আস্তে আস্তে থিক হতে হতে এই পর্যন্ত হলো। ওভুলেশন হওয়ার পরে এখন গ্ল্যান্ডুলার চেঞ্জ হবে, সার্কুলেশন অনেক বাড়বে, এন্ডোমেট্রিয়াল বেড তৈরি করবে, এটা হচ্ছে সেক্রেটরি ফেজ। আচ্ছা, এখানে হরমোনাল পিক গুলো দেখানো হয়েছে, যে এটা হলো তোমার FHS বাড়লো, বেড়ে যখন ম্যাচুরেশন কমপ্লিট হয়ে গেল, তখন যেটা বললাম যে ম্যাচুরেশন কমপ্লিট হয়ে যাওয়ার ম্যাচুরেশন কমপ্লিট হয়ে যে এস্ট্রোজেন যখন বাড়তে থাকলো, তখন সে যে নেগেটিভ ফিডব্যাক পাঠাবার পরে FHS কিন্তু কমতে থাকলো, আস্তে আস্তে FHS কমে যাবে, ওর কাজ শেষ। কিন্তু পজিটিভ ফিডব্যাকের জন্য যে LH শার্প পিক, শার্প রাইজ হলো LH, এই হাই পিক এটাকে বলা হয় LH চার্জ, তখনই এসে সে ওভুলেশন করাবে। সিমিলারলি এখানে দেখা হয়েছে যে এস্ট্রোজেন আস্তে আস্তে বাড়তে থাকলো, এরপরে ওভুলেশনটা হয়ে গেলে এস্ট্রোজেন কমতে থাকবে, একেবারেই শেষ হয়ে যাবে না, আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু প্রজেস্টেরনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাই এখানে হরমোনাল পিকটা দেখানো হয়েছে। এখন এখানে দেখো, এতক্ষণ যেটা বলে এলাম আমি, যে প্রাইমারি ফলিকল, দিস ইজ ওসাইট, দিস ইজ সিঙ্গেল লেয়ার সেল, তারপর আস্তে আস্তে যে সেলটা মাল্টি লেয়ার হতে থাকবে, এরপর দিস ইজ গ্রানুলোসার সেল, দিস ইজ থিকা সেলস, এখানে ফ্লুইড রিলিজ হলো, এটা ক্যাভিটেশন, এখন এই যে এটা অ্যান্টাল ফলিকল, এখন দিস ইজ ওসাইট। এই ওসাইটের অ্যারেঞ্জমেন্টটা যে থাকে, ওসাইটের চারিধারে তখন আবার সেলগুলো থাকে, এটাকে বলে করোনা রেডিয়েটা। আর এখানে এই যে ওসাইটের যে আউটার লেয়ার, এটাকে বলা হয় জোনা পেলুসিটা, ঠিক আছে? তো এই যখন তার ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট হয়ে গেল, তখন একটা পোলার বডি রিলিজ করবে, দিস ইজ পোলার বডি, এটা হলো ম্যাচিউর এগ উইথ পোলার বডি। এইটাকে এই পোলার বডি দিয়ে আমরা কিন্তু বুঝবো যে whether it is মেটাফিজ 2 সাইট or not, or সেকেন্ডারি সাইট অথবা মেটাফিজ 2 সাইট অথবা ম্যাচিউর সাইট যদি বলি, তাহলে এই পোলার বডিটা থাকতে হবে। এই ফার্স্ট পোলার বডিটা রিলিজ হয় আফটার কমপ্লিশন অফ ফার্স্ট মেট্রিক ডিভিশন, তারপরে আফটার কমপ্লিশন অফ প্রোফেজ অফ ফার্স্ট মেট্রিক ডিভিশন, তারপরে যখন সেই মেটাফিজে ঢুকলো ফার্টিলাইজেশনের পরে, তখন আবার এই পোলার বডিটা ডিভিশন হবে। এই পোলার বডি ডিভিশন দেখো আমরা বুঝবো যে এটা ফার্টিলাইজেশন হয়েছে, মানে তার মেটাফিজ মেট্রিক ডিভিশন কমপ্লিট হয়ে গেল। এখানে দুটা প্রোনিউক্লিয়াস ডেভেলপ করে, একটা ওসাইট থেকে একটা স্পার্ম থেকে, তখন বোঝা যায় যে এটা ফার্টিলাইজেশন। যে ওভুলেশন হয়ে গেল, হওয়ার পরে যে তার ওভামটা বের হওয়ার পরে যে জিনিসটা থাকলো, সেটাই যে কর্পাস লুটিয়াম করলো, কর্পাস লুটিয়াম আস্তে আস্তে রিগ্রেস করে কর্পাস অ্যালবিকান্স হয়ে গেল, যেটা अगेन রিসার্চটা দেখানো হয়েছে। আচ্ছা, এখন হাউ টু ডায়াগনোজ ওভুলেশন। ওভুলেশন যে হলো আমরা কিভাবে বুঝবো? যে ওভুলেশনে কতগুলো সিমটমস থাকে, একটা হলো যে পেশেন্টের যেগুলো ওভুলেটরি মনিলিমা বলে, যেগুলো সিমটমস থাকে, পেশেন্ট বলবে যে তার একটা মিড সাইকেল পেইন থাকে, যখন ফলিকলটা ভাবে রাপচার হয়, এই যে রাপচার হয়ে পড়লো, যখন বের হলো, তখন এই যে অ্যান্টাল ফ্লুইড যেগুলো আছে,
ফলিকুলার ফ্লুইড যে ক্যাভিটিটা ছিল সেখানে যে ফ্লুইড গুলো আছে সেই ফ্লুইড সহ ওভামটা বেরিয়ে যায়। যখন ফ্লুইড সহ ওভামটা বেরিয়ে যায় তখন সে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন ফ্লুইডটা পড়ে, টিউব এসে ওভামটাকে পিক করে কিন্তু ফ্লুইডটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে পড়ে যায়, তখন দেখা যায় যে একটা পেইন হয়। এটা হলো মিড সাইকেল পেইন বা মিড লিসমাস পেইন বলে। কাজে ওভুলেশন হলে অনেক মেয়েদেরই এই কমপ্লেন্টে থাকবে যে তার মিড সাইকেল পেইন হয়। অ্যানোভুলেটরি সাইকেলে কখনো এই পেইনটা হবে না, নাম্বার 1। নাম্বার 2, মিনিস্ট্রেশন গুলো পেইনফুল হয়, যেটাকে বেশি যখন হয় তখন ডিসবেনারি বলি। যদি অ্যানোভুলেটরি সাইকেল কখনো পেইনফুল হবে না, ডিসবেনারি হবে না, কারণ ওভুলেশন হলেই প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইজ রেসপন্সিবল ফর পেইন, যেটা অ্যানোভুলেটরি সাইকেলে কিন্তু হবে না। কাজে ডিসবেনারি হবে না, মানে খুব সিভিয়ার ভাবে না হলে অল্প স্বল্প পেইন থাকে। এবং আরেকটা চেঞ্জ হলো যে হরমোনাল চেঞ্জের জন্য তার ম্যাস্টালজিয়া হয়, ব্রেস্ট পেইন হয়। এই এস্ট্রোজেন প্রজেস্টেরন শুধু ইউটেরাসে যে কাজ করে তা কিন্তু না, এস্ট্রোজেন প্রজেস্টেরন অনেক কাজ আছে। হ্যাঁ, তার যে ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স সেগুলো, এস্ট্রোজেন কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্ট করে, বোন ডেভেলপমেন্ট করে, স্কিনের টেক্সচার ঠিক রাখে, তার ইউরিনারি ব্লাডের উপরে কাজ আছে, ভ্যাজানাল টিস্যুর উপরে কাজ আছে, কাজে পুরো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স এর উপরেও তার কাজ আছে। এবং অ্যাজ এ হোল বডিতে তার বোনে যেমন বোন ডেভেলপমেন্টে হেল্প করে। ব্রেস্ট ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্ট, একটা রিপ্রোডাক্টিভ সাইকেলের সাথে যেহেতু সম্পর্কিত, কাজে একটা প্রেগনেন্সি যখন হয় আমাদের বাচ্চার জন্য ল্যাকটেশন দরকার। কাজে এই ব্রেস্ট ডেভেলপমেন্টের প্রত্যেকটা সাইকেলই কিন্তু পাশাপাশি এই যে এন্ডোমেট্রিয়ামে যে চেঞ্জ হয় সেরকম ব্রেস্টের উপরে তার ইফেক্ট আছে। এখানে প্রজেস্টেরন এস্ট্রোজেন দুটোরই কাজ আছে। কাজে প্রজেস্টেরনের জন্য তখন দেখা যায় যে প্রজেস্টেরন যে চেঞ্জটা করে, ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, ব্রেস্টের যে ডাক্ট গ্ল্যান্ড এগুলোকেও তারা প্রলিফারেট করে, যার জন্য তখন ব্রেস্টে এক ধরনের পেইন হয় যেটাকে বলে ম্যাস্টালজিয়া। এই প্রি মিনিস্ট্রাল ম্যাস্টালজিয়া, মেনস্ট্রুয়েশন আগে আগে যে ব্রেস্ট পেইনটা হয়, এটা কিন্তু অ্যানোভুলেটরি মেয়েদের থাকবে না, কাজে ওভুলেটরি মেয়েদের এটাও থাকবে। এগুলো হলো তার কিছু লক্ষণ যে ওভুলেশন হচ্ছে। আর টেস্ট যদি করি তাহলে টেস্ট কি কি করতে পারি আমরা? অ্যাকচুয়ালি ওভুলেশন প্রেডিক্টর টেস্ট মানে এলএইচ চার্জ যেটা বললাম, এই এলএইচ চার্জটাকে টেস্ট করা যায়। যে ইউরিন যদি আমরা টেস্ট করি তাহলে দেখবো যে ওই যে এলএইচ এর পিক হলো তখন এলএইচ ভ্যালুটা অনেক বেড়ে যাবে। ওভুলেশনের 40 to 48 আওয়ার্স আগে, 24 to 48 আওয়ার্স আগে দেখা যায় সাধারণত 36, সব যাদের সবারই একই রকম হয় না, বেশিরভাগ 36 to 40 আওয়ার্স এরকম সময়। তো রেঞ্জ হলো 24 to 48 আওয়ার্স এরকম সময়ের আগে এলএইচ সার্চটা হবে। মানে এলএইচ সার্চ হওয়ার 24 থেকে 48 ঘন্টা পরে ওভুলেশনটা হবে, কারণ এলএইচ এর যে কাজগুলো বললাম এগুলো করবে। তো সে ফলিকুলার উপরে চেঞ্জ আছে, ওসাইটের উপরে চেঞ্জ আছে, তার কাজ আছে, যে এই কাজগুলো করতে এতটুকু সময় লাগে। যে এই এলএইচ সার্চটা আইডেন্টিফাই করা যায়, যদি এলএইচ সার্চ থাকে তাহলে বুঝবো যে এর ওভুলেশন হচ্ছে, যদি এলএইচ সার্চ না থাকে তাহলে বুঝতে হবে যে ওভুলেশন হবে না। আচ্ছা, বেজাল বডি টেম্পারেচার দিয়ে বোঝা যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, এই জন্য বেজাল বডি টেম্পারেচার মানে উইদাউট ডুইং এনি ওয়ার্ক, রেস্টিং ফেজে সে তার টেম্পারেচার মাপবে। খুবই সামান্য টেম্পারেচার বাড়ে, এটা আসলে খুব সহজ না সবার জন্য। এটা তোমার 0.2 to 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ে আফটার ওভুলেশন। ওভুলেশন প্রজেস্টেশনাল ফেজ, তখন আমরা প্রজেস্টেশনের জন্য এটা বাড়ে। এবার 2 সপ্তাহ মতো থাকে। এই বেজাল বডি টেম্পারেচার যদি বাড়ে তাহলে প্রেডিক্ট করা যাবে যে ওভুলেশন হয়েছে। কিন্তু মজার কথা হলো এই জিনিসগুলো এখন কিন্তু নাল এন্ড ভয়েড। এখন আমরা কিট দিয়ে দেখা যায়, কিট দিয়ে দেখার কারণ হলো যে অ্যাকচুয়ালি ওভুলেশন ডিটেক্ট করা হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি যে টাইমিংটা, যে কোন সময় তার ওভুলেশন হলো, যে ফার্টাইল যে পিরিয়ড এটাকে বের করা, এই ফার্টাইল পিরিয়ডটাকে বের করার জন্য এটাকে অনেকে করে যে হয়তো ধরো কারো একসঙ্গে থাকতে পারছে না, হাজবেন্ড দূরে থাকে, পার্টিকুলারলি ফার্টিলিটির জন্য, অন্য সময় তো দরকার করে না, যে হাজবেন্ড দূরে থাকে, একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছে, তার ঠিক কখন একসঙ্গে থাকলে বাচ্চা হওয়া সম্ভব সেটার জন্য অনেক সময় এটা দিয়ে করা হয়। কিন্তু ওভুলেশন ডায়াগনোসিসের জন্য এই বেজাল বডি টেম্পারেচার এখন আর দেখা হয় না, কারণ আমাদের অন্য উপায় আছে, আমি আসছি। আচ্ছা, ট্রান্সভেজানাল আল্ট্রাসোনোগ্রাম
এটা হলো ফলিকুলার ট্র্যাকিং। ট্রান্সভাজানাল আলট্রাসোনোগ্রাম আসার পরে আমাদের আর এই বেজাল বডি টেম্পারেচার এগুলো দেখার দরকার করে না। এখন সব মোটামুটি সব জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবল। সেই আমরা জানি যে আমাদের হেলথ স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার একদম উপজেলা লেভেল পর্যন্ত সব জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, কাজে সে পর্যন্ত কিন্তু সম্ভব ট্রান্সভাজানাল আলট্রাসোনোগ্রাম এখন অ্যাভেলেবল মোস্ট অফ দ্য প্লেসেস। কাজে যদি এটা করা যায় ফলিকুলার ট্র্যাকিং, মানে তুমি ডে 10-এ করতে পারো, ডে 12-এ, ডে 14-এ বা 12-13-এ এরকম সময়, মানে আমরা যেহেতু ধরে নেই যে 14 প্লাস মাইনাস 2 ডেজ এরকম সময় ওভুলেশন হবে, আবারও বলছি 28 ডেজ সাইকেল এটা যদি হয়, তাহলে ওইরকম সময় থেকে আমরা 12, 10, 12, 14 বা 11, 12, 13, 14 এরকম সময় আমরা যে আলট্রাসাউন্ড করি, তাহলে আমরা দেখবো যে এরকম একটা ফলিকেল দেখা যাচ্ছে। ছোট ছোট অনেকগুলো রিক্রুটমেন্ট হয় বলেছিলাম না, সে অনেকগুলো রিক্রুটমেন্ট হয়ে বাকিগুলো যে ছোট অ্যাক্টিভিটি হয়েছে, যেটা ডমিনেন্ট ফলিকেল যে বড় হলো তার এরকম একটা সাইজ দেখা যাবে। এটাকে মেজারমেন্ট করা হয় 2টা বা 3টা ডায়ামিটারে মেজারমেন্ট করে, অ্যাভারেজ ডায়ামিটার 17 মিলিমিটার অনওয়ার্ডস যদি হয়, তাহলে বুঝবো যে ম্যাচিউর ফলিকেল। এটার সাথে সাথে আমাদের এন্ডোমেট্রিয়ামের দিকে তাকাতে হবে যে ইউটারাসের উপরে তার কোনো চেঞ্জ আছে কিনা। এই যে প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম, এটা হলো এস্ট্রোজেনিক এফেক্টে এন্ডোমেট্রিয়ামটা এরকম সেকেন্ড হলো, এটাকে ট্রিপল লাইন এন্ডোমেট্রিয়াম বলে। ট্রিপল লাইন, এদিকে অ্যান্টেরিয়র, এদিকে পোস্টেরিয়র, আর দুইটার মাঝখানের যে দুইটা অ্যাপোস্ট এরিয়া যেটা, এটা মিলে ট্রিপল লাইন এন্ডোমেট্রিয়াম সেকেন্ড থাকবে। তাহলে আমরা বুঝবো যে এটা একটা ম্যাচিউর ফলিকেল, তার ইফেক্ট এখানে আছে, কাজে ওভুলেশন হচ্ছে। এটাকে যদি আরো কন্টিনিউ করি, আমি যেদিন দেখলাম যে ম্যাচিউর ফলিকেল আসছে, আরো 2 দিন পরে যদি আবার করি, তাহলে এটা রাপচার হয়ে যাবে, আমি এটা পাবো না। এটা হয় পাবো না, একদমই বিলীন হয়ে গেছে, পুরো ফ্লুইড সহ যদি বের হয়ে যায় তাহলে একেবারে বিলীন হয়ে যাবে, অথবা এটার সাইজ এরকম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। 5 মিলিমিটার সাইজ যদি রিডাকশন হয়, তাহলে বুঝবে যে সে ওভাম সহ ফ্লুইড সহ ওভামটা বেরিয়ে গেছে। তাহলে এটা একটা কনফার্মেশন অফ ওভুলেশন। এই সুযোগ যদি না থাকে, তাহলে আমরা করতে পারি ডে 20 অন সিরাম প্রজেস্টেরন। প্রজেস্টেরন যদি করি, যেখানে আলট্রাসোনোগ্রাফি করার সুবিধা নাই, সেখানে আমরা ডে 20 প্রজেস্টেরন করে আমরা দেখতে পারি যে ওভুলেশন হলো কিনা। 3 ন্যানোগ্রাম পার ml যদি থাকে, প্রজেস্টেরনের একটা ওয়াইড ভেরিয়েশন থাকে। সাধারণত সকালের দিকে যদি করা হয়, তাহলে রেজাল্ট অ্যাপ্রোপ্রিয়েট আসে, বিকেলের দিকে একটু রেজাল্ট বেশি চলে আসে, কারণ সাইকেডিয়ান রিদম যেটা থাকে, সেই কারণে দেখা যায় যে বেশি আসে অন্যান্য ইফেক্টে, যেটা রিয়েল পিকচার দেয় না। এই যে 3টা অ্যাভারেজ করে যদি দেখা হয় তাহলে ভালো হয়, কিন্তু এই 3 ন্যানোগ্রাম পার ml যদি হয়, এটা ইন্ডিকেট করে ওভুলেশন, কিন্তু খুব ভালো ধরনের ওভুলেশন না, মানে এগের কোয়ালিটি হয়তো তত ভালো না। সেই জন্য 10 বা তার বেশি যদি হয়, তাহলে আমরা বুঝবো যে তার ভালো একটা ওভুলেশন হয়েছে। তাহলে আপাতত বর্তমান সময়ে ডায়াগনোসিস ওভুলেশনের জন্য আলট্রাসোনোগ্রাম অ্যান্ড ডে 20 প্রজেস্টেরন, এটাই আমরা বলবো। আলট্রাসোনোগ্রাম, ট্রান্সভ্যাজানাল সিরিয়াল আলট্রাসোনোগ্রাম অ্যান্ড ডে 20 প্রজেস্টেরন। এখন বাকি টেস্টগুলো করা হয় না এখন, কিন্তু বলতে হবে। বিশেষ করে মুখেও যদি বলা হয়, তাহলে বলে এবং ডিসকার্ড করে দিতে হবে যে এই টেস্ট আছে করার জন্য, কিন্তু এখন করা হয় না। আর রিটেনও তাই, বলে আবার ডিসকার্ড করতে হবে। ফার্ন টেস্ট একটা আছে যে সার্ভাইকাল যখন মিড সাইকেলে যে এস্ট্রোজেনের এফেক্টে সার্ভাইকাল মিউকাসটাকে যদি একটা স্লাইডের উপরে রাখা হয়, তাহলে এরকম একটা আন্ডার মাইক্রোস্কোপ দেখলে ফার্নের মতো একটা স্ট্রাকচার দেখা যাবে। এটাই যদি আবার 4-5 দিন পরে করা হয়, তখন প্রজেস্টেশনাল ফেজে যখন চলে আসে, তখন অ্যাবলিশ হয়ে যায়, থাকে না। তাহলে এই ডিসঅ্যাপিয়ারেন্স অফ ফার্নিং প্যাটার্নটা ইন্ডিকেট করে তার ওভুলেশন হয়ে গেছে। এই জিনিসও কিন্তু এখন করা হয় না, এটা এখন বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ, এটাকে প্র্যাকটিক্যালি আমরা এটা করি না। কাজেই জানা থাকতে হবে যে এক একজন এক্সামিনার এক এক রকম থাকে, হয়তো বলবে যে আর কোনো টেস্ট নাই বা কিছু, বা রিটেনে হয়তো চাইবে যে এগুলো লিখে আবার ডিসকাস করে ফেলতে হবে যে এইসব টেস্ট এখন করা হয় না। সিমিলার এন্ডোমেট্রিয়াল বায়োপসি, এটা খুবই ভালো একটা টেস্ট এক সময় ছিল, যে তোমার সেক্রেটারি ফেজে ডে 20 এরকমই ডে 19 থেকে 20, 21, 22, 24 এরকম সময় আমরা যদি এন্ডোমেট্রিয়াল কিউরেটিস করি এবং সেই এন্ডোমেট্রিয়ামটা আন্ডার মাইক্রোস্কোপে দেখি, তখন
সেলগুলোতে সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন দেখা যায়। এই যে সেলগুলো এর নিচে যে এই স্পেসটা, এটাকে বলে সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন। এই সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন দেখে যে তোমার প্রলিফারেটিভ ফেজে যখন নিউক্লিয়াসগুলো পেজে থাকে সেলের, যখনই সেক্রেশন শুরু হয় তখনই নিউক্লিয়াসগুলো উপরে চলে যায় এবং তার সেক্রেশন ভ্যাকুল তৈরি, এটাকে বলে সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন। এটা দেখে হিস্টোপ্যাথোলজি যারা করে বা যাদের যেখানে আমরা রিপোর্ট পাঠাবো, সাধারণত প্যাথোলজিস্ট এটা দেখে, তারা বলবে যে সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন প্রেজেন্ট। এটা দেখে আমরা বুঝবো যে ওভুলেশন হয়েছে। এটাও এখন করা হয় না, এটা আগে একসময় খুব করা হতো যখন এই আলট্রাসোনোগ্রাফির সুবিধাটা ছিল না। এটাও কিন্তু এখন করা হয় না, কিন্তু এটাও একটা ওভুলেশনের টেস্ট। এখন আসলে যে ওভুলেশন হওয়ার পরে কি হয়, এতক্ষণ গেল যে কিভাবে একটা ফলিকেল ম্যাচিউর হয়, সেই প্রাইমারি ফলিকেল থেকে বা প্রাইমারি উসাইট থেকে কিভাবে একটা উসাইট ম্যাচিউর হয়, এবং সেই ফলিকেলটা ম্যাচিউর হওয়ার পরে কিভাবে উসাইটটা ফলিকেলটা রাপচার হয়ে উসাইটটা রিলিজ হয়, সেটাই ওভুলেশন। ওভুলেশন হওয়ার পরে কি হয়, যেই ওভারিতে ফলিকেল এলো তো ওই টিউবটা কিন্তু তার ফিব্রিলেটেড এন্ডে ওভারিটাকে এনগালফ করার মতো একটা পজিশন নেয়। টিউব একদম প্রিপেয়ার থাকে এই ফলিকেলটাকে পিক করার জন্য, ওভামটাকে পিক করার জন্য। তো ফিমরিয়া ফেলোপিয়ান টিউবের ডিস্টাল এন্ডে কতগুলো আঙ্গুলের মতো কত জিনিস থাকে যেটাকে বলে ফিমরিয়া। এটা দিয়ে যে আঙ্গুলের মতোই কিন্তু সে এরকম করে তোমার ওভারির উপরে একটা পজিশন নিয়ে থাকে যাতে সে একটাকে পিক করতে পারে। তাহলে সে পিক করলো, পিক করার পরে এদিক থেকে টাইমলি যদি স্পার্ম আসে তাহলে ফার্টিলাইজেশন হবে। একটা ফলিকেল ওভাম রিলিজ হওয়ার পরে 24 আওয়ার্সে তার ফার্টিলিটি পটেনশিয়ালিটি থাকে, তারপরে আস্তে আস্তে কিন্তু ডিসইন্টিগ্রেট করতে শুরু করে। কাজেই এই ফার্টিলাইজেশন পিরিয়ডটা খুব লম্বা না। হ্যাঁ, এই জন্যই আমরা ফার্টাইল পিরিয়ড যেটা বলি, এই ফার্টাইল পিরিয়ডে অ্যাটলিস্ট 7 days এভরি অল্টারনেট ডে কোয়ার্টাস করার জন্য অ্যাডভাইস করা হয়, যাতে আমরা ঠিক জানি না তো যে কোন মুহূর্তে তার ওভুলেশনটা হবে। যার জন্য আমরা জানি স্পার্ম থাকে 72 আওয়ার্স, তার ফার্টিলিটি পটেনশিয়াল থাকে স্পার্মের, লম্বা সময় থাকে সে। কাজে এই সময়ের মধ্যে যাতে ওভামটা সে পায়, কাজে ওভাম রিলিজ হওয়ার আগে হোক পরে হোক যাতে স্পার্মটা পায় সেইভাবে অ্যাডভাইস করা হয়। আর ওভামটা 24 আওয়ার্স পরে ডিসইন্টিগ্রেট করে যাবে, কাজে যদি সাইমালটেনিয়াস স্পার্ম আসে তখনই ফার্টিলাইজেশনটা হবে। ফার্টিলাইজেশনটা হয় সাধারণত অ্যাম্পুলা অফ ফেলোপিয়ান টিউব। এইখানে যদি ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজ হওয়ার পরে দিস ইজ টু প্রোডিউক্লাস, এটাই ইন্ডিকেট করে দি এগ ইজ ফার্টিলাইজড। আমরা যখন ইনভিট্রো দেখি তখন এটা দেখে আমরা ডায়াগনোসিস করি যে দিস oocyte is fertilized. This is called pronucleus, two pronucleus. এরপরে শুরু হবে তার সেল ডিভিশন, ক্লিভেজ যে ডিভিশন, ক্লিভেজের 2 সেল হবে, এরপরে এটা মাল্টিপ্লাই করতে থাকবে 2 থেকে 4, 4 থেকে 8, এরকম হয় আস্তে আস্তে। সে কিন্তু এই ডিভিশনের সাথে সাথে সে কিন্তু ট্রাভার্স করতে থাকবে, তার নিজস্ব কোনো গতি নাই, তার সিলের মুভমেন্ট, টিউবের যে সিলের মুভমেন্ট এবং টিউবাল যে মোটিলিটি তাদের মাধ্যমে। হ্যাঁ, ও তো নিজে মুভ করতে পারবে না, কাজে টিউবের যে সিলা থাকে এবং একটা মোটাল ফাংশন থাকে, সেটা দিয়ে আস্তে আস্তে সে ইউটারাসের ভিতরে আসবে। তারপরে অনেকগুলো সেল যখন হবে মডুলা, এই মডুলা একটা সময় এমন হয় যে এখানে তো সেলের একটা আউটলাইন বোঝা যাচ্ছে, কিন্তু একটা সময় এত বেশি সেল হয়ে যায় যে তখন আর কিছু একটা দলার মতো দেখা যায়, যেটাকে বলে কম্প্যাক্টেড মডুলা, একটা গোল, একটা মানে কোনো সেল আউটলাইন থাকে না। এটা থেকে প্রায় 105-6 সেল যে অবস্থা, তখন সে ব্লাস্টোসিস্ট হয়। এই ব্লাস্টোসিস্ট এখানে ক্যাভিটেশন হয়, এখান থেকে ফ্লুইড রিলিজ হবে, ফ্লুইড রিলিজের ক্যাভিটেশন হবে, তারপরে সেলগুলো আস্তে 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 সে অ্যারেঞ্জমেন্ট হবে পেরিফেরিতে হবে এবং একটা পোলে হবে, যে একটা পোলের দিকে যখন হবে সেখান থেকে হবে এমব্রায়ো এবং পেরিফেরির যে সেলগুলো হবে সেখান থেকে হবে প্লাসেন্টা। এই যে ক্যাভিটেশন হয়ে এটাকে আমরা বলবো ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টের আর্লি ব্লাস্টোসিস্ট যখন এই যে ছোট্ট একটা ক্যাভিটি থাকবে, তারপরে লেট ব্লাস্টোসিস্ট, আলটিমেটলি এক্সপ্যান্ডেড ব্লাস্টোসিস্ট, এই অবস্থায় সে চলে আসবে
এখানে দেখা যায় যে এই পোলার বডি সহ মেটাফেজ টু সাইড স্পাম ঢুকছে দিস টু প্রোনিউক্লিয়াস এবং এটা ক্লিভেজ। এবং এখানে কিছু কথা আছে, সেটা হলো যে যখন এই যে করোনার রেডিয়েটর যেটা থাকে উসাইটের চারিদিকে, সেই করোনাটা রেডিয়েটর ঠিক থাকে, সেটাকে ট্রাভার্স করে স্পার্ম যে ঢুকবে, সেটা ঢোকার জন্য স্পার্মের মাথা থেকে হাইলুরোনাইডেজ এনজাইম রিলিজ হয়। কাজে এই যে মিলিয়ন স্পার্ম দরকার, কিন্তু আলটিমেটলি কিন্তু ফার্টিলাইজ করবে একটা স্পার্ম। তো একটা স্পার্ম ঢোকার জন্য এই মিলিয়ন স্পার্মের সহায়তা দরকার, কারণ এই করোনা রেডিয়েটর ট্রাভার্স করার স্পার্মের পক্ষে সম্ভব না যদি লুজেনিং না হয়। এই লুজেনিং করার জন্য এই যেটা আগে দেখে এসেছিলাম করোনা রেডিয়েটর একটু দেখাই, এই যে এখানে এইভাবে সে এই ইনভেস্টমেন্টটা সহ সে রিলিজ হয় ওয়েবসাইটটা। তো এইটা হলো করোনা রেডিয়েটর, এটা এত ঠিক থাকে যেখান থেকে স্পার্ম ঢোকা সম্ভব না। তখন এই মিলিয়ন স্পার্মের মাথা থেকে এক প্রজন্ম থেকে বের হয় হাইলুরোনাইডেজ একটা এনজাইম। এই হাইলুরোনাইডেজ এই করোনা রেডিয়েটরকে লুজ করে দেয়। লুজ করার পরে স্পার্ম ঢুকলো, কিছু স্পার্ম ঢুকলো, ঢুকে এসে সেই যে জোনা পেলিসিডা এখানে এসে টাচ করবে। জোনা পেলিসিডায় কিছু রিসেপ্টর থাকে, গেটের মতো কাজ করে। এই রিসেপ্টর গুলোর সাথে স্পার্ম যখন টাচ করবে তখনই একটা গেট ওপেন হয়ে যাবে, যেখান থেকে সে ঢুকবে। তিনটা আছে, যে ZP1, ZP2, ZP3, তিনটা রিসেপ্টর আছে। এখন একটা স্পার্ম যখন একটা রিসেপ্টরের সাথে টাচ করে গেটটা ওপেন করে ঢুকবে, সাথে সাথে বাকিগুলো সব তোমার রিঅ্যাক্টিভ হয়ে যায়, তাদের ফাংশনটা বন্ধ হয়ে যায়। কাজে আর কোনো স্পার্ম ঢুকতে পারে না। যখনই একটা রিসেপ্টরের সাথে যোগ করে সে গেট ওপেন করে ঢুকে গেল, বাকিগুলো সব তার গেট বন্ধ করে দিল। দিস ইজ দ্য নর্মাল মেকানিজম। কাজে একটা স্পার্ম ঢুকলো, যখন স্পার্ম ঢুকে গেল তার এই জোনাপেলিসিডা আর রেসপন্স করবে না, বাকি স্পার্ম ঢুকতে পারবে। ঢোকার পরে যে টু প্রোনিউক্লিয়াস হলো, সেল ডিভিশন হতে থাকলো, যেটা দেখালে যে মডুলার। দিস ইজ ব্লাস্টোসিস, কেভিটেশন। এটা ইনার সেল মাস, এটাকে বলে ইনার সেল মাস, যেখান থেকে তোমার এমব্রায়ো হবে, আর আউটার সেল মাস যেখান থেকে ট্রোপোপ্লাস্ট বা প্লাসেন্টা হবে। এখন এই ব্লাস্টোসিস্ট ঢুকবে, এটা হলো ইমপ্লান্টেশন। তাহলে ওভুলেশন গেল, ফার্টিলাইজেশন গেল, কিভাবে হয়, স্পার্ম এলো, স্পার্ম জোনার সাথে জোনা টাচ করলো, জোনা রিসেপ্টরের সাথে মিললো এবং সে ভিতরে ঢুকে গেল, দেন ফার্টিলাইজেশন হয়ে গেল। ফার্টিলাইজেশন পরে এখন আস্তে আস্তে সে ব্লাস্টোসিস্ট হলো, সেল ডিভিশন হতে হতে এই ব্লাস্টোসিস্ট অবস্থা সে এন্ডোমেট্রিয়াল বেডে ইমপ্লান্টেশন হবে। এই টোটাল প্রসিজারের মধ্যে এই অবস্থাটা খুবই ক্রিটিক্যাল। এন্ডোমেট্রিয়াল বেডে যে ঢুকবে, এখানে অজস্র ফ্যাক্টরস আছে যে যাদের সহায়তা এখানে ঢুকবে। প্রথমে ব্লাস্টোসিস্টটা কাছাকাছি আসবে, যেটাকে বলে অ্যাপোজিশন। সে এই যে এন্ডোমেট্রিয়াল লেয়ার তার কাছাকাছি চলে এলো। এরপরে অ্যাটাচমেন্ট, এন্ডোমেট্রিয়ামের সাথে সে লেগে গেল। দেন ইনভেশন, ভিতরে ঢুকবে। পেনেট্রেশন হবে, হ্যাঁ, পেনেট্রেশনে যে সে ভিতরে ঢুকে গেল। এটার জন্য কিন্তু অজস্র ফ্যাক্টরস, ইন্টারলিউকিন, তারপরে ইন্টিগ্রিন, বিভিন্ন অ্যাডিসিভ মলিকুলস এবং পেনিট্রেটিভ মলিকুলস আছে যারা এটাকে ঢুকতে সহায়তা করবে। এবং আস্তে আস্তে সে দেখা গেল যে এখানে পেনেট্রেট করে ঢুকে গেল, সে এন্ডোমেট্রিয়ামের ব্যাজেল লেয়ার, তার মধ্যে সে ঢুকে গেল। এই ঢুকে গেলেই সাথে সাথে এটা সিল হয়ে যায়। তার যে এটা হলো, যেখান থেকে সে পেনেট্রেট করলো সেখানে তো একটা ইনজুরি হলো, সেই জায়গাটা আবার সিল হয়ে যায় ঢোকার পরে। এরপরে এখানে যে ম্যাটার্নাল যে ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড ভেসেলের সাথে এটা আবার নেক্সট স্টেপ। খুব এত কিছু জানার দরকার নাই, শুধু বুঝতে হবে যেখানে ওর যে আর্টারি, বিভিন্ন আর্টেরিয়াল কানেকশনের সাথে এখানে কানেক্টেড হয় না, কিন্তু ল্যাকুনা ফর্ম হয়, সেখান থেকে তোমার এই ট্রোপোপ্লাস্টিক টিস্যু যেটা থাকবে তার সাথে একটা কানেকশন, এখান থেকে শুরু হয় মায়ের সাথে তার নিউট্রিশনাল এক্সচেঞ্জ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এটসেট্রা। এখন যখন এই ইমপ্লান্টেশনটা হলো, তখন এই যে এমব্রায়োর যে 4 সেল স্টেজ বা 8 সেল স্টেজ, 8 সেল স্টেজে কিন্তু এমব্রায়ো থেকে
এই যে HCG যেটা বললাম একটা আলাদা আরেকটা হরমোন, এই HCG রিলিজ হতে থাকে যখন এমব্রায়োটা 8 সেল স্টেজে, তখনই রিলিজ হতে থাকে। কিন্তু ও যদি মারা যায়, এখানে এসে যদি সে ইমপ্লান্টেশন না হয়, তাহলে ডিসইন্টিগ্রেট করবে। তখন আর এই HCG তোমার যে 8 সেল স্টেজে যে HCG আসে সেটা অত সিগনিফিকেন্ট না, কাজে ব্লাডে এটা মেজারমেন্ট করলে পাওয়া যাবে না। কাজে ও যদি ডিসইন্টিগ্রেট করা যায় তাহলে কখনো ব্লাডে আমরা HCG পাবো না। কিন্তু ইমপ্লান্টেশন যখন হবে, ইমপ্লান্টেশন হলে এই যে তার ট্রোপোব্লাস্টিক টিস্যুগুলো, এখানে যে সিনসাইটোট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট ভাগ হবে, আবার সেখান থেকে HCG রিলিজ হওয়া শুরু হবে। এই যে HCG রিলিজ হলো, এটাই আমরা ব্লাডে মেজার করলে পাবো, তখন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে। ব্লাডে যদি মেজার করি বা ইউরিনে যদি দেখি, ইউরিনের যে ইমিউনোলজিক্যাল টেস্ট পজিটিভ হবে, আর যদি ব্লাডে মেজার করি তখনও আমরা পজিটিভ পাব। সাধারণত একটা গুড প্রেগনেন্সি যদি হয় 100 বা তার বেশি থাকে, কিন্তু তার নিচে থাকলেও 0.5 এর উপরে গেলেই বলে পজিটিভ। কিন্তু সেটা অনেক সময় বায়োকেমিক্যাল পজিটিভ হয়, কারণ সেটা সার্ভাইভ করে না অনেক সময়। যদি HCG পরিমাণটা যখন বেশি হবে, তখনই আমরা বুঝবো যে প্রেগনেন্সিটা একটা কম্পিটেন্ট প্রেগনেন্সি হতে যাচ্ছে। এই HCGর কাজ কি? এখান থেকে যে HCGটা আসবে, সেটা যে ওই যে কর্পাস লুটিয়াম তৈরি হলো, ওই কর্পাস লুটিয়ামকে সে বাঁচিয়ে রাখবে। কারণ কর্পাস লুটিয়াম থেকে যে প্রজেস্টেরন আসবে, সেই প্রজেস্টেরন আবার এটাকে বাঁচিয়ে রাখবে। তাহলে একটা ইন্টারঅ্যাকশন আছে দুটার মধ্যে। HCG কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখবে, কর্পাস লুটিয়াম থেকে যে এস্ট্রোজেন আসে, সে আবার এই যে ট্রোপোপ্লাস্টিক টিস্যুর অ্যানকর করে আছে, বা এটাকে এখানে এন্ডোমেট্রিয়ামের মধ্যে তাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে প্রজেস্টেরন। কিছুদিন পরে দেখা যায় যে 9 উইকস পরই এখান থেকে এই ট্রোপোপ্লাস্ট থেকে যেটা প্লাসেন্টা হচ্ছে, আস্তে আস্তে এটা বড় হয়ে প্লাসেন্টা হবে। এই ট্রোপোপ্লাস্টিক টিস্যু থেকে প্রজেস্টেরন রিলিজ শুরু হবে। যখন শুরু হবে তখন সে নিজেই নিজেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে, তখন আর কর্পাস লুটিয়াম দরকার করে না। কাজে ফর দ্য টাইম বিং কর্পাস লুটিয়ামটা বেঁচে থাকা দরকার, তাকে বাঁচিয়ে রাখার জন্যই HCG রিলিজ হচ্ছে। এরপরে আর HCGর অত কর্পাস লুটিয়ামের ভূমিকা থাকবে না, তারপর প্লাসেন্টা নিজেই যথেষ্ট প্রজেস্টেরন এবং এস্ট্রোজেন সব রিলিজ করবে, মেইনলি প্রজেস্টেরন, যে প্রেগনেন্সিটাকে টিকিয়ে রাখবে। এখানে ওইটাই দেখানো হয়েছে যে কিভাবে ঢুকলো, এবং টোটালি এখানে যে দিস ইজ এন্ডোমেট্রিয়াল লাইনে আস্তে আস্তে ভিতরে ঢুকছে, ঢুকে কমপ্লিটলি এমবেডেড হয়ে গেল। আচ্ছা, এখন ইমপ্লান্টেশনটা কখন হয়? ইমপ্লান্টেশনের একটা টাইম আছে, যেটাকে বলে ইমপ্লান্টেশন উইন্ডো। এই ইমপ্লান্টেশন উইন্ডো যে সময়টা, এই সময় এন্ডোমেট্রিয়ামটা একেবারে ফুললি প্রিপেয়ার থাকে। এই ফুললি প্রিপেয়ার থাকা অবস্থায় যদি ব্লাস্টোসিস যায়, তখনই সে তাকে অ্যালাউ করবে, ব্লাস্টোসিসটা বসবে, তা নাহলে বসতে পারবে না, ইমপ্লান্টেশন হবে না। এই ইমপ্লান্টেশন উইন্ডোটা খুবই ছোট, 3 থেকে 4 দিন। এই 3 থেকে 4 দিনের মধ্যেই ব্লাস্টোসিস্ট আসতে হবে। যদি ফুললি প্রিপেয়ার্ড এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্ট না আসে, সে সাথে সাথে রিফ্র্যাক্টরি হয়ে যাবে। এরকম সময় যদি ব্লাস্টোসিস্ট আসে, তাহলে আর ইমপ্লান্টেশন হবে না। এরকম সময় তো হবেই না, প্রলিফারেটিভ ফেজ, সেক্রেটরি ফেজ হবে। কিন্তু এরকম সময় যদি হয়, তখন সরি এটা উইন্ডো, মানে এরকম সময় সেক্রেটরি ফেজের এই অবস্থায় হবে না, বা টাইমটা পেরিয়ে গেল না, এই উইন্ডোর মধ্যেই হতে হবে। সাধারণত দেখা যায় যে ওভুলেশনের পরে তোমার যে বা LH চার্জ, যেটা তার 5 থেকে 10 দিন এরকম সময় হয়তো উইন্ডোটা থাকে। এটার জন্যই প্রেগনেন্সি রেট কিন্তু এত কম। হিউম্যান বিইং এর প্রেগনেন্সি কিন্তু অ্যানিমালের তুলনায় অনেক অনেক কম, যে এত এগ থাকুক, যার জন্য কারো কারো দেখা যায় যে বিয়ের পরে সবার প্রেগনেন্সি রেট একরকম না, কারো 1 মাসে প্রেগনেন্সি হয়, কারো 1 বছর পরে হয়, কারো 2 বছর পরে হয়। কারণ ইমপ্লান্টেশনটা ভেরি ক্রিটিক্যাল। যে এবং আমরা যারা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ট্রিটমেন্ট করি, আমরাও কিন্তু মেইন যে আনসাকসেসফুল হওয়ার যে কারণ, সেটার মেইন কারণ হলো এই ইমপ্লান্টেশন। দেখা যায় ন্যাচারালি 65% ফার্টিলাইজড এগ বা এমব্রয় যেটা হয়, সেটা ওয়াশ আউট হয়ে যায় মেনস্ট্রুয়েশনের সাথে, মানে ইমপ্লান্টেশন হয় না। কারণ কোনোভাবে তাদের সিনক্রোনাইজড ব্যাহত হয়েছে, যে এমব্রায়ো এবং এন্ডোমেট্রিয়াম এদের যে ইন্টারাকশন, সেটা ব্যাহত হয়েছে, যার জন্য
হয়তো ভেরি গুড কোয়ালিটি এমব্রায়ো ছিল, ইমপ্লান্টেশন হলো না, অনলি 35% ইমপ্লান্টেশন হয়। তাহলে একটা ফার্টাইল কাপলও যদি থাকে, যাদের কোথাও কোনো ত্রুটি নাই, তাদের স্পার্ম ভালো আছে, ওভাম ভালো, সবকিছু ভালো, ভালো এমব্রায়ো হলো, তারপরে দেখা যায় যে অনলি 35% ইমপ্লান্টেশন হয়, বাকিটা হয় না। যে দেখা যায় যখনই ইমপ্লান্টেশন না হয় তখনই এন্ডোমেট্রিয়াম গ্ল্যান্ড ভেসেল সব ব্রেকডাউন হয়, মেনস্ট্রুয়েশন হিসেবে বেরিয়ে আসে, এমব্রায়ো তার সাথে ভেসে যায়। এখন আবার একই সঙ্গে দেখানো হচ্ছে যে ওভুলেশনটা হলো, ওভুলেশন হয়ে সে ফার্টিলাইজেশনের পরে যে ইমপ্লান্টেশন হলো, ইমপ্লান্টেশন হলে যেটা বললাম যে এইচসিজি, এই যে কর্পাস লুটিয়াম, এটাকে সে বাঁচিয়ে রাখলো, এই কর্পাস লুটিয়াম আবার প্রেগনেন্সিকে বাঁচিয়ে রাখলো। দিস ইজ প্রেগনেন্সি। যখন এই প্রেগনেন্সি হবে একটা স্যাক হবে, এবং এই ট্রোপোব্লাস্টিক টিস্যু থেকে তোমার এইচসিজি আসবে, সেই এইচসিজি এখানে কাজ করবে, এখান থেকে প্রজেস্টেরন সেখানে কাজ করবে। একটা সময় ট্রোপোব্লাস্টিক টিস্যু বা প্লাসেন্টা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে নিজেই প্রজেস্টেরন তৈরি করবে, তখন এখান থেকে আসবে না, কিন্তু এটা তোমার একটা সিস্টের মতো থাকে, যেটাকে বলে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। অনেক সময় অনেকে ওভারি সিস্ট বলে ভুল করে, কারণ তখন দেখতে তোমার সিস্টের মতো লাগে। তো এই মোটামুটি টোটাল চিত্র, যে ওভুলেশন, ফার্টিলাইজেশন আর ইমপ্লান্টেশন। যখনই ইমপ্লান্টেশন প্রেগনেন্সি হয়ে গেল, এই কোর্স শেষ, তারপরে প্রেগনেন্সি কিভাবে কন্টিনিউ করবে সেটা। তো এটা আমরা প্রেগনেন্সি যখন ডায়াগনোসিস করব, একটা হলো এর আগেরটা ছিল জাস্ট তোমার ইয়কসাক এবং ছোট্ট একটা এমব্রায়ো। এই এমব্রায়োর আকৃতি অনেক সময় 6 উইকস যখন হয় তখন কার্ডিয়াক পালসেশনটা পাওয়া যায়। 4 উইকসে একটা স্যাক পাওয়া যাবে, 5 উইকসে একটু বড় স্যাক পাওয়া যাবে, 6 উইকসে এমব্রায়ো এপিয়ার করবে, এবং সেখানে টাইনি এমব্রায়ো থাকে যেখানে কার্ডিয়াক পালসেশন পাওয়া যায়। কিন্তু আরেকটু বড় হলে এটা 8 উইকসের একটা 8 উইকস এমব্রায়ো, তখন ইয়কসাকটা আলাদা বোঝা যাবে, এবং এমব্রায়োটা একটু বড় হবে, একদম ক্লিয়ার কাট কার্ডিয়াক পালসেশন পাওয়া যাবে। মোটামুটি এটুকুই ওভুলেশন, ফার্টিলাইজেশন আর ইমপ্লান্টেশন। এ পর্যন্ত আমার তো মনে হয় যে বেশি বলে ফেলেছি কিনা কোথাও কোথাও, তোমাদের জন্য এর চেয়ে বেশি কিছু দরকার আছে বলে মনে করি না। হলো? ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে আবার ক্লাস সময় দেওয়ার জন্য। ম্যাম, আপনার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবো ম্যাম। এখন এটা কি খুব বেশি জটিল মনে হলো নাকি? না ম্যাম, আপনি খুব সুন্দরভাবে অনেক সহজভাবে বুঝাই দিয়েছেন। তো এর সাথে রিলেটেড যেটা, যে ওভুলেশনের অ্যাবনর্মালিটি কি থাকতে পারে, পিউবার্টির অ্যাবনর্মালিটি কি থাকতে পারে। পিউবার্টি কিছু কিছু হয় প্রিকশিয়াস পিউবার্টি, আবার ডিলেড পিউবার্টি। যে পিউবার্টি যে নর্মাল যে টাইম তার আগেই যদি হয়, অনেক প্যাথোলজিক্যাল কারণে হতে পারে, সেটাকে বলে প্রিকশিয়াস পিউবার্টি, মানে আগে আগে। ডিলেড পিউবার্টি সেটা হতে পারে যে 16 ইয়ার্স পর্যন্ত যদি তার মেনস্ট্রুয়েশন এস্টাবলিশ না হয়, হ্যাঁ সেটাকে না, সেটা অবশ্য অ্যামেন্ডের মধ্যে পড়ে ডেফিনিশনে। পিউবার্টি আর্লিও হতে পারে, ডিলেডও হতে পারে। আবার ওভুলেশন যেটা বললাম, যে এভাবে যদি না হয়, যদি অ্যানাভুলেশন হয়, তাহলে কি করতে হবে। অ্যানাভুলেশনের তোমার অনেকগুলো কারণ আছে, টাইপ আছে, টাইপ 1, 2, 3 এরকম অনেকগুলো। টাইপ 1 হলো হাইপোথ্যালামাস পিটুইটারি যদি কোনো প্রবলেম হয়, সেখান থেকে যদি ওভুলেশন হয় সেটা টাইপ 1। টাইপ 2 হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেটার জন্য ওভুলেশন হয় না, সেটা টাইপ 3 হলো যদি ওভারিয়ান ফেইলিওর হয়, যে কোনো কারণে তার ওভারিয়ান ফেইলিওর হয়ে গেল, আর কোনো এগিয়ে নাই, সেরকম যদি হয়। তো এইরকম কিছু থাকে যে তোমার ডিস্টার্বড ওভুলেশন যদি হয়, সেটার জন্য কি কি ট্রিটমেন্ট আছে। এখন ওভুলেশন যদি না হয়, সেটার জন্য যদি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে সেটা একমাত্র ফার্টিলিটি কনসার্ন, তাই না? যার বাচ্চা দরকার নাই তার তো ওভুলেশন না হলে কোনো অসুবিধা নাই। কাজে যাদের বাচ্চা দরকার তাদেরই সেটা দরকার। কাজে ট্রিটমেন্ট বলতে তাহলে কি করতে হবে, কিভাবে ওভুলেশন করানো যাবে। তো সেটা ওভুলেশন ইন্ডাকশন আলাদা একটা জিনিস। সেটার জন্য তোমাদের জাস্ট আউটলাইন দরকার,
খুব বেশি ইনডেপথ দরকার নেই যে ওভুলেশন ইন্ডাকশন দিতে হবে। সেই ইন্ডাকশনের জন্য কতগুলো ড্রাগ আছে, ওরাল ড্রাগ আর ইনজেক্টেবল। ওরাল হলো ক্লোভিসাইটেট এবং লেট্রোজল, আর ইনজেক্টেবল হলো গোনাডোট্রোপিন। যেই গোনাডোট্রোপিন পিটুইটারি থেকে আসে সেই গোনাডোট্রোপিনই তোমার এক্সোজেনাস গোনাডোট্রোপিন দিয়ে ফলিকুলটাকে ম্যাচিউর করতে হবে। তো ওভুলেশন ইন্ডাকশন আমার মনে হয় যে তোমাদের খুব বেশি ইন্ডাকশন সম্পর্কে এটাই যে কি কি ড্রাগ আছে। বইয়ে ট্যামক্সিফেন আছে, ট্যামক্সিফেন এগুলো সব অ্যান্টিএস্ট্রোজেন। ট্যামক্সিফেন, লেট্রোজল আজকাল ইউজ হয়, আর ক্লোভিসাইট্রেট, এগুলো ওরাল ড্রাগ। আর ইনজেক্টেবল হলো গোনাডোট্রোপিন। গোনাডোট্রোপিন একটু রিস্কি ড্রাগ, হাইপার এস্টিমেশন হওয়ার সম্ভাবনা থাকে। ওরাল ড্রাগগুলোতে হাইপার এস্টিমেশন হওয়ার চান্স কম থাকে। তো আমার মনে হয় তোমাদের বোধহয় এর বেশি জিজ্ঞেস করার কথা না যে কি কি ঝুঁকি আছে। মোড অফ ড্রাগের মোড অফ অ্যাকশনও বোধহয় এখানে ধরার কথা না। অ্যান্টিএস্ট্রোজেন, যেটা হলো এস্ট্রোজেনটাকে কমিয়ে তারপরে হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করা হয়। হাইপোথ্যালামাস গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন রিলিজ করবে এবং সেখান থেকে পিটুইটারি গোনাডোট্রোপিন রিলিজ করবে। এটা হলো ওরাল ড্রাগের কাজ। আর ইনজেক্টেবলটা ডাইরেক্ট স্টিমুলেট করবে। যেহেতু ডাইরেক্ট স্টিমুলেট করবে, এই মেজারমেন্টটা যে ইউজ করবে সে যদি ঠিক মতো না করে, যদি বেশি ডোজ দেওয়া হয় তাহলে একটা হাইপারটেনশন হওয়ার চান্স থাকে। আর ওরালটা হলো ফিজিওলজিক্যালি কাজ করায়। ওরালটা ড্রাগটা নিজে এন্ডোজেনাস গোনাডোট্রোপিন রিলিজ করে কাজ করায়, যার জন্য একটা ব্যালেন্স থাকে, খুব একটা ইমব্যালেন্স হয় না যদি না খুব বেশি ড্রাগ দেওয়া হয়। একটা ডোজ আছে, এটা ক্লোভিসাইটেট 150 বেশি দেওয়া হবে না, আর লেট্রোজল 20 বেশি দেওয়া হবে না, ট্যামক্সিফেন 20 to 40 মিলিগ্রাম। কাজে এই ডোজে খুব একটা বেশি ইমব্যালেন্সড গোনাডোট্রোপিন আসে না। কিন্তু এক্সোজেনাস গোনাডোট্রোপিন যদি দিই আমরা, সেটা যদি ডোজ বেশি হয়ে যায় তাহলে অনেক বেশি ফলিকল যদি চলে আসে, সেখানে একটা হাইপার এস্টিমেশন হওয়ার চান্স থাকে। কাজে হাইপার এস্টিমেশন হতে পারে। আর আরেকটা হলো যদি বেশি হাইপার এস্টিমেশন নাও হয়, যদি মাল্টিপল ফলিকল হয় বা মাল্টিপল ওভুলেশন হয়, তাহলে মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। কিন্তু এগুলো হলো অ্যাডভার্স এফেক্ট। তো ওভুলেশন ইন্ডাকশন এমবিবিএস আসলে খুব ইনডেপথ যাওয়া হয় না, একটু জানা থাকলেই হবে একটু কিছু কিভাবে দেওয়া হয়। তো আমার মনে হয় এই পর্যন্তই থাক। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কখনো, তাহলে পরে সেটা এখনো করতে পারো, বা পরে যদি কখনো মনে হয় যে না কিছু বাকি আছে, তোমাদের আরো কিছু জানার দরকার, পরে বলা যাবে। ইনশাল্লাহ ম্যাম, আজকের ক্লাসের উপরে আর কোনো কোশ্চেন নেই, আপনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যদি কারো কোশ্চেন থাকে ইনশাল্লাহ আমরা নেক্সটে জানাই দিব তাহলে। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার এখন যদি অনুমতি থাকে তাহলে আমরা ক্লাসটা এন্ড করতে পারি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।